আমি যখন ওই সামাজিক বিজ্ঞানটা বের করবো তখন কি করবো? তখন শুধু এখানে একটা ক্লিক দিবেন, দেখে ওই জায়গায় এটা ক্লিক দিলে হবে। ওইখানে হ্যাঁ, ওরা ওটা দেখতে পাবে। হ্যাঁ, ওরা দেখতে পাবে। আচ্ছা, এটা দেন। ঠিক আছে, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে বিএড শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ পরবর্তী ক্লাস আজ প্রথম শুরু হচ্ছে। এই ক্লাসে আমরা নমুনা পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা করব। আপনাদের দুইটা বিষয়ের পাঠ্যিকা লিখতে হবে, একটি হচ্ছে বাংলা এবং অন্যটি সামাজিক বিজ্ঞান। তো এখানে আমরা একটা নমুনা পাঠ পরিকল্পনার তুলে ধরেছি। তো বাংলা বিষয়ে আমরা যে পাঠ পরিকল্পনাটা এখানে দেখছি, এই পাঠ পরিকল্পনার প্রথমে একটা ছক এখানে দেখানো হয়েছে। এই ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের নাম এখানে ক দেওয়া আছে। এরপরে শিক্ষক ক দেওয়া আছে, শিক্ষকের নাম লিখবেন, রোল নাম্বার লিখবেন। এবং আপনার ডান পাশে এখানে দেখতে পাচ্ছি আমরা শ্রেণী। এখানে যে শ্রেণীতে আপনি পাঠদান করবেন সেই শ্রেণীর নাম লিখবেন। এরপর এখানে আপনারা শ্রেণীর নাম লিখবেন। এরপরে বিষয় লেখা আছে, বিষয় বাংলা, সাধারণ পাঠ শহীদ স্মরণে। আজকের পাঠ প্রথম স্তবক, প্রথম তিন স্তবক, তারিখ লিখবেন। এরপরে এখানে সময় আছে, স্ট্যান্ডার্ড সময় আছে 45 মিনিট। অর্থাৎ এই যে উপরের অংশটাকে আমরা দুই কলামে ভাগ করেছি। এখানে আমার প্রথম কলামে আছে বিদ্যালয়ের নাম, এরপরে শিক্ষকের নাম, এবং নাম্বার 3 হচ্ছে রোল নাম্বার। অর্থাৎ এখানে বিদ্যালয়ের নাম, এরপরে শিক্ষকের নাম, এরপর রোল নাম্বার, এই তিনটাই এখানে থাকবে। এবং আমার ডান পাশের যে কলাম, এই কলামের মধ্যে আছে শ্রেণী, বিষয়, সাধারণ পাঠ, আজকের পাঠ, তারিখ এবং সময়। তো আমাদের এখানে যে বিষয়টি আসলে আমরা দেখব, যে একটি পাঠ্যিকা প্রণয়ন করতে গেলে যে জিনিসটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে সেটি হচ্ছে সাধারণ পাঠ এবং আজকের পাঠ। অর্থাৎ কোনো ক্লাসে যখন আপনি পাঠ পরিকল্পনা উপস্থাপন করবেন বা আপনি পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন, তখন একই দিনে একটি গল্প বা একটি কবিতা বা একটি বিষয় সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নাও হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যখন একটি বিষয় বিভাজন আকারে উপস্থাপন করব ক্লাসে, তখন আমরা যে বিষয়ের উপরে মূল যে বিষয়টি থাকবে, এই বিষয়টি থাকবে হচ্ছে সাধারণ পাঠ হিসাবে। এবং ওই মূল বিষয়ের মধ্যে যে অংশটুকু অংশটুকু আপনি আজকের ক্লাসে উপস্থাপন করবেন সেটি থাকবে আজকের পাঠ। যেমন এখানে সাধারণ পাঠ যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে সাধারণ পাঠ, এই সাধারণ পাঠটা কিন্তু এখানে লেখা হয়েছে শহীদ স্মরণে। অর্থাৎ এই শহীদ স্মরণে এই কবিতা, এই কবিতাটি আমরা আজ ক্লাসে আলোচনা শুরু করব। তো একটি ক্লাসে শহীদ স্মরণে এই সম্পূর্ণ কবিতাটি শিক্ষার্থীদের সামনে আলোচনা করলে তারা এই বিষয় সম্পর্কে একটু স্পষ্ট ধারণা লাভ নাও করতে পারে। সঙ্গত কারণে আমরা এই কবিতাটিকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করব। তো সাধারণ পাঠে আমরা লিখলাম কবিতার নাম শহীদ স্মরণে। আমরা কি লিখেছি? কবিতার নাম হচ্ছে শহীদ স্মরণে। আর দেখেন, আজকের পাঠ যেটা আমরা লিখেছি, এখানে প্রথম তিন স্তবক। ধরে নেন এই কবিতাটি পঞ্চ 5 অথবা 6টি স্তবকে বিভক্ত করা হয়েছে, বিভাজন করা হয়েছে। এই 5 অথবা 6টি স্তবকের মধ্যে আমরা কিন্তু এখানে প্রথম তিন স্তবক নিয়ে আজকে শিক্ষার্থীদের সামনে আলোচনা করব। তো আমরা নিঃসন্দেহে এটা বুঝতে পেরেছি, বা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে সাধারণ পাঠ এবং আজকের পাঠ, এই দুইটি বিষয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে। ধরে নেন আমরা
এই সাধারণ পাঠে যে শহীদ স্মরণে এই কথাটা লেখা আছে, এটা না লিখে আমরা রচনা লিখলাম, ধরে নেন একটা রচনা যে বাংলাদেশের নদী। এই বাংলাদেশের নদী ধরে নেন বেশ কয়েকটি পরিচ্ছেদে এখানে ভাগ করা হয়েছে, বেশ কয়েকটি মানে কি বলা যায় যে স্তবকে আলোচনা করা হয়েছে, 5 বা 6টি স্তবকে আলোচনা করা হয়েছে বাংলাদেশের নদ নদী। তো এখানে আমরা 5 বা 6টি স্তবক একটি ক্লাসে আলোচনা করতে না পারার কারণে আমরা প্রথম 2 অথবা 3 স্তবক নিয়ে কথা বলবো। তো সেই ক্ষেত্রে আমাদের সাধারণ সাধারণ পাঠ হবে কিন্তু বাংলাদেশের নদ নদী, এবং আজকের পাঠ হবে প্রথম 3 স্তবক বা প্রথম 3 কলাম, বা এখানে আমরা যাই বলি না কেন এভাবেই আমরা এই অংশটাকে উল্লেখ করে দেব। তো সাধারণ পাঠ এবং আজকের পাঠ এই বিষয়টি কিন্তু আমরা এই আলোচনার মধ্যে মাধ্যমে আমরা জানতে পেরেছি। এরপরে আমাদের যে বিষয়টা আসবে, পাঠ পরিকল্পনার যে মূল বিষয় শিখন ফল, অর্থাৎ আপনি শিক্ষক, শিক্ষার্থীদের সামনে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করবেন। এই শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতে যে আপনার আপনি আজকে ক্লাসে কি পড়ালেন, কতটুকু পড়ালেন, এবং সেই পাঠ্য বিষয়টি অর্থাৎ পঠিত বিষয়টি অর্থাৎ টিচিং যে বিষয়টি শিক্ষার্থীরা কতটুকু অনুধাবন করতে পারলো, এটা হচ্ছে কিন্তু শিখন ফল। অর্থাৎ তারা কি কি বিষয়ে আজকে জ্ঞান লাভ করতে পারলো, এটি হচ্ছে মূলত শিখন ফল। তো এখানে শিখন ফলে কিন্তু আমরা লিখেছি দেখেন 1-1, অর্থাৎ 1 নম্বরে থাকবে আমাদের শিখন ফল, যেটা আমরা এই দেখছি যে শিখন ফল। এই শিখন ফলের মধ্যে 1-1 যেটা রয়েছে, কবি মোহাম্মদ মনিরুজ্জামান সম্পর্কে জানতে ও বলতে পারবে। অর্থাৎ যখন আমরা এই কবিতা আলোচনা করব শহীদ স্মরণে, তখন কিন্তু এই কবিতায় কবিতার লেখক অর্থাৎ কবি, তিনি হচ্ছেন কবি মোহাম্মদ মনিরুজ্জামান, অর্থাৎ তার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি এই কবিতাটি লিখেছেন। অর্থাৎ এই কবিতা যখন আমরা আলোচনা করতে যাব, তখন সঙ্গত কারণে এর লেখক অর্থাৎ মোহাম্মদ মনিরুজ্জামান সম্পর্কে আমাদের একটু আলোচনা করতে হবে। অর্থাৎ আমি শিক্ষক, আপনি শিক্ষক, আপনি শিক্ষার্থীদের সামনে এই মনিরুজ্জামানের জীবনী সম্পর্কে আলোচনা করবেন, তাহলে এই বিষয়ে তারা জানতে ও বলতে পারবে। অর্থাৎ শিখন ফলটা কিন্তু ভবিষ্যতের উপরে নির্ভর করছে। প্রত্যেকটি লাইনের শেষে দেখেন ফিউচার টেন্সের সাথে এটা কিন্তু সম্পৃক্ত করা হয়। পারবে, করবে, এরকম ধরনের কথা এখানে কিন্তু লেখা হয়েছে। অর্থাৎ এরা জানতে পারবে মোহাম্মদ মনিরুজ্জামান সম্পর্কে, আবার জানার পরে কিন্তু মোহাম্মদ মনিরুজ্জামান সম্পর্কে তারা বলতেও পারবে, কিছু না কিছু বলতে পারবে। যেমন তার গ্রাম কোথায়, তার জন্মস্থান, জন্মস্থান কোথায়, তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, তিনি যদি মারা যান তাহলে কত সালে মারা গিয়েছেন, এই বিষয়গুলো কিন্তু তারা জানতে পারবে। অর্থাৎ শিখন ফলের মধ্যে ওই বিষয়ের সম্পৃক্ততা থাকবে যে বিষয়টি আপনি আলোচনা করেছেন, এবং আলোচনার পরে শিক্ষার্থীরা যে যে বিষয় এখান থেকে কিন্তু অনুধাবন করতে পেরেছে, সেই বিষয়টি কিন্তু তারা জানতে এবং বলতে পারবে। শুধু জানলেই হবে না, তারা কিন্তু এটাকে প্রয়োগ করতে পারবে, বলতে পারবে। তো শিখন ফলের নাম্বার 1 হচ্ছে, যদি আমি কবিতা পড়াই তাহলে এই কবির পরিচিতি এখানে তারা জানতে এবং বলতে পারবে। কবিতা শুনে কবিতার মূল ভাব বুঝতে পারবে। যখন তাদের সামনে কবিতা আলোচনা করা হবে, কবিতার সরব পাঠ যখন তাদের সামনে করা হবে, তখন এই কবিতার মূল ভাব সম্পর্কে অর্থাৎ কবিতার মধ্যে কি বলা হয়েছে, কি বিষয় নিয়ে কবিতাটা লেখা হয়েছে, এ বিষয় সম্পর্কে তারা বুঝতে পারবে। এরপরে হচ্ছে কবিতা সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারবে। এই কবিতার মধ্যে কি কি বিষয়ে প্রশ্ন আসতে পারে এবং এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর তারা প্রদান করতে পারবে। এরপরে 1.4 এখানে এক এক স্টুডেন্ট 4-এ রয়েছে পাঠে ব্যবহৃত নতুন নতুন শব্দ সম্পর্কে তারা শব্দের অর্থ এবং এই এর উপরে তারা বাক্য বলতে ও লিখতে পারবে। তাহলে নাম্বার 1 হচ্ছে কবি সম্পর্কে তারা জ্ঞান আহরণ করতে পারবে এবং বলতে পারবে, কবিতা শুনে কবিতার মূল ভাব জানতে পারবে, কবিতা সম্পর্কিত প্রশ্ন যে সমস্ত প্রশ্ন থাকবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, এবং নতুন নতুন শব্দ সম্পর্কে তারা জ্ঞান আহরণ এবং ওই শব্দ দিয়ে, ওই নতুন নতুন শব্দ দিয়ে তারা বাক্য লিখতে ও বলতে পারবে। এই হচ্ছে শিখন ফল। অর্থাৎ আধুনিক পাঠ পরিকল্পনার প্রথম যে স্তবক, প্রথম যে প্রথম যে কলামটা আমরা এখানে পেয়েছি সেটা হচ্ছে শিখন ফল। এরপরে আমাদের পাঠ পরিকল্পনার মূল
বিষয়ের দিকে আমরা যাব। পাঠ পরিকল্পনাকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়: প্রস্তুতি, উপস্থাপন এবং মূল্যায়ন। এরপরে পাঠ পরিকল্পনার যে মূল কাজ সেটা হলো প্রস্তুতি। তো এর মধ্যে একটি কথা আমরা বলে নিই যে আমাদের কিন্তু এই পাঠ পরিকল্পনাকে মূলত প্রথমে আমরা দুইটি রোলে ভাগ করেছি। এখানে আমরা দেখিয়েছি বিদ্যালয়ের নাম, শিক্ষক, রোল, এরপরে শ্রেণী, তারপরে বিষয়, সাধারণ পাঠ, আজকের পাঠ, তারিখ, সময়। এরপরে আমরা তিনটি রোতে ভাগ করেছি। একটা হচ্ছে শিখন ফল, অন্যটা হচ্ছে পাট্টিকার মানে সারগর্ভ, এরপরে হচ্ছে সহায়ক উপকরণ, অর্থাৎ উপকরণের একটা কলাম কিন্তু ডান পাশে রয়ে গেছে, কি কি উপকরণ আমরা ব্যবহার করবো।